বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশে যখন করোনার মহামারী শুরু হয়েছে তখন আমাদের স্কুলের শ্রেণী কার্যক্রম বন্ধ। তো এদিকে খেয়াল করে তিতাস উপজেলা প্রশাসন এবং তিতাস মাধ্যমিক শিক্ষা কর্তৃক যে একটা মহতী উদ্যোগ নিয়েছে, সেজন্য তিতাস উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষাকে ধন্যবাদ জানাই। তো গত ক্লাসে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে পরিসংখ্যান অধ্যায় থেকে প্রাথমিক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই কিছু সূত্র ছিল, সেই সূত্র আলোচনা করেছিলাম। সেই সূত্রের আলোকে আজকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। গত ক্লাসে আমরা শুরু থেকে কিছু সংজ্ঞা দেওয়া হয়েছিল, পাশাপাশি সূত্রগুলো বিবরণ দেওয়া হয়েছিল এবং লিখে দিয়েছিলাম। ও আজকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সামনের দিকে আগাবো। তো আজকে দেখো, আমি একটা উপাত্ত লিখেছি, অবিন্যস্ত উপাত্ত। সেটা হচ্ছে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এর আলোকে আমরা শিখব প্রথমেই পরিসর কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে শিখব আমাদের পরিসর থেকে শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়, সারণী ব্যবহার করে গড় কিভাবে নির্ণয় করতে হয়, এবং সর্বশেষ শিখব আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো যেগুলো আমরা লিখেছি সবগুলাই পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তো সকলকে আমার ক্লাসে আমন্ত্রণ। আশা করছি আমাদের শিক্ষার্থীরা সবাই এই মুহূর্তে আমার ক্লাসটা দেখছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে জানালে ইনশাআল্লাহ সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখি আমরা আজকে এই যে উপাত্ত লিখেছি সেই উপাত্ত থেকে আমাদের যে টপিকগুলো আছে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করি। তো প্রথমেই বলছে কি, পরিসর নির্ণয় করো। এটা একটা অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্ত থেকে পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর কি বলেছিলাম, গত ক্লাসে পরিসরের সংজ্ঞা দেওয়া ছিল। সেটা হচ্ছে কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে উপাত্ত বলা হয়। তো ঠিক আছে, দেখি তাহলে এই উপাত্তের সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার কত আছে আমাদের একটু দেখে নিই। সর্বোচ্চ হচ্ছে এখানে দেখো আমাদের 99 আছে, আর সর্বনিম্ন হচ্ছে এখানে 50 আছে। তাহলে আমরা প্রথমটা পরিসর নির্ণয় করে ফেলি। পরিসর নির্ণয়, পরিসর নির্ণয়। তাহলে কি করব, এখানে সর্বোচ্চ নাম্বারটা লিখে ফেলি। এখানে সর্বোচ্চ নম্বর ইজিক্যাল টু হচ্ছে 99 এবং সর্বনিম্ন নম্বর যেটা আছে সেটা হচ্ছে 50। তাহলে এই উপাত্তের পরিসর কি হবে? অতএব পরিসরটা হবে পরিসর ইজিক্যাল টু, যেটা বলেছিলাম পরিসরের সূত্র, সর্বোচ্চ নাম্বার বিয়োগ হচ্ছে সর্বনিম্ন নাম্বার প্লাস 1। তাহলে পরিসর হবে আমাদের সমান 99 মাইনাস হচ্ছে কত 50 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে বিয়োগ করলে থাকে আমাদের কত 49 যোগ কত 1, তাহলে কি হবে এখানে 50। তাহলে আমাদের এই উপাত্তের পরিসর হচ্ছে কত 50। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখে ফেললাম যে পরিসর নির্ণয় কিভাবে করতে হয়, এটা আমাদের মোটামুটি হয়ে গেল। তো এরপরে আসো বলছে কি শ্রেণী সংখ্যা নির্ণয়। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের লাগে কি একটা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান লাগে। তো এই অঙ্কে কিন্তু বলা নাই যে কত শ্রেণী ব্যবধান নিয়ে আমরা এটা নির্ণয় করব। তাহলে আমরা বলেছিলাম গত ক্লাসে যে 5 থেকে 15 মধ্যে নিতে পারি আমরা। তো আজকে আমরা 5ও নিব না, 15 নিব না, তার মাঝখানে 10 নিয়ে আমরা এই শ্রেণী সংখ্যাটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা নির্ণয় করি এখন শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় একটা সূত্র ছিল আমাদের, সেটা হচ্ছে কি ছিল পরিসর বাই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। সূত্রটা ছিল কি আমাদের পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর পেয়েছি কত আমরা এখানে পেয়েছি 50। তাহলে আমরা এটা লিখে ফেলি, সূত্রটাকে লিখি যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যেটাই বলি আমরা। তাহলে এখানে পরিসরের
মান পেয়েছি কত, 50 পেয়েছি এখানে। আর যেহেতু ধরে নিচ্ছি আমরা শ্রেণী ব্যাপ্তি আমাদের 10, এখানে লিখে ফেলি যেখানে শ্রেণী ব্যবধান 10 ধরা হয়েছে, যেখানে শ্রেণী ব্যাপ্তি 10 ধরা হয়েছে, 10 ধরা হয়েছে। তাহলে কি হবে, 50কে 10 দিয়ে ভাগ করলে আমাদের আসে হচ্ছে 5 10 50, 5 আসে, অর্থাৎ এই উপাত্তে শ্রেণীর সংখ্যা হচ্ছে 5টা হবে আর কি আমাদের। তাহলে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা শিখলাম পরিসর নির্ণয় কীভাবে করতে হয় এবং সেখান থেকে পরিসর দিয়ে শ্রেণীর সংখ্যাটা কীভাবে নির্ণয় করতে আমরা শিখে ফেলেছি। এরপর আমাদের বলেছে কি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো এটা করতে গেলে আমাদের কী লাগবে, একটা ছক লাগবে। সেই ছকে কী থাকে, আমাদের শ্রেণীব্যাপ্তি থাকে, তারপরে হচ্ছে ট্যালি থাকে এবং গণসংখ্যা থাকে। তো ঠিক আছে, তাহলে আমরা ওইখানে যাই। তো আমাদের এখানে শ্রেণী সংখ্যা ছিল মোট 5টা, ঘর করতে হবে 5টা এবং পাশাপাশি লিখার জন্য লাগবে একটা। তো ঠিক আছে, আমরা ওই দিকে যাই এখন। এরপরে তাহলে আমাদের শ্রেণী সংখ্যাটা শেষ। এরপরে আসবো আমরা গণসংখ্যা সারণী তৈরি। গণসংখ্যা সারণী তৈরি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি। তাহলে কি করতে হবে, আমাদেরকে ছক তৈরি করতে হবে। তো আমরা ছক করে ফেলি। আমাদের টোটাল 5টা শ্রেণী, তাহলে একটা লেখার জন্য মোট 6টা লাগবে। এক 2 3 4 5, আরেকটা লেখার জন্য 6টা। প্রথমে কি ছিল আমাদের, লাগবে হচ্ছে প্রথমেই শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তারপর হচ্ছে ট্যালি, তারপরে হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যাও বলা হয় এটাকে। তো আমরা শ্রেণী শুরু করব কিভাবে, আমাদের সর্বনিম্ন মান থেকে শুরু করব বা তার এক ধাপ আগে থেকেও করতে পারি। তো আমরা এই অঙ্কে সর্বনিম্ন মান থেকে শুরু করি। তাহলে যেহেতু বলেছিলাম 10 শ্রেণী ব্যবধান নিয়ে আমরা কাজ করব, তাহলে শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে কী করবো, আমরা 50 থেকে যাব ওখানে। তাহলে 50 থেকে, অর্থাৎ 50 থেকে 10 ব্যবধান গেলে আমাদের আসে হচ্ছে 59। তারপরে 60 থেকে কত হবে, 69, সিম্পল সাধারণ হিসাবে এটা। তারপরে 70 থেকে 79, তারপরে কত 80 থেকে 89, তারপরে 90 থেকে 99। এই তো হয়ে গেছে আমাদের 5টা। তো এরপরে দেখি আমরা 50 থেকে শুরু করে আমাদের আছে কিনা এর মধ্যে। তো প্রথমে আছে আমাদের কত, 65। তো 65 পড়ে কোথায়, আমাদের এই ঘরে পড়ে, দিলাম একটা টান। এরপরে 75 কোথায় পড়ে, 75টা পড়ে আমাদের এইখানে। তারপরে 80 আসে কোথায়, আমাদের এইখানে। তারপরে 55 পড়ে প্রথমটাতে। এরপরে 60টা পড়ে হচ্ছে দ্বিতীয়টাতে। তারপরে 80, আবার 80 হচ্ছে এইখানে। তারপরে 50 প্রথমেই পড়ে। তারপরে 75 হচ্ছে আমাদের এইখানে। তারপরে 64 পড়ে আমাদের এইখানে। তারপরে 70 আসে এইখানে। 80 আসে এইখানে। 75টা আসে কোথায়, এইখানে। এরপরে 55 হচ্ছে প্রথমেই। তারপরে আবার 80 আসে কোথায়, এইখানে। তারপরে 70টা এইখানে, যেহেতু 4টে হয়ে গেছে 5টা দিব এখানে। এরপরে 75, আবার 75 হলো এখানে আসবে। 67 এইখানে। তারপরে 80 এইখানে 4-5টা। তারপরে 90টা এই ঘরে লাস্টে। এরপরে 72টা আসে এইখানে। তারপরে 93টাও আসবে লাস্টে। তারপরে 85 আসে কোথায়, 85 আসবে এইখানে। তারপরে 69 আসবে এইখানে। তারপরে 74টা আসবে কোথায়, এইখানে। তারপরে 80টা আসে কোথায়, এইখানে। তারপরে 78টা এইখানে। তারপরে 64 কোথায়, এইখানে।
আবার 80, 80 চলে আসবে এখানে, তারপরে 85টা, 85 ওইখানে, তারপরে 99টা একেবারে লাস্টে। তাহলে দেখো আমরা কয়টা পেয়েছি, এখানে 3টা, তারপরে এখানে 6টা, তারপরে এখানে 5, 6, 7, 8, 9টা, তারপরে এখানে 9টা, এখানে 3টে। তাহলে দেখো আমাদের টোটাল গণসংখ্যা আমাদের 30 মিলেছে কিনা। 6 3 9, 9 9 18, 27 27 3 30। তাহলে আমাদের টোটাল এন যেটা বলি আমরা টোটাল গণসংখ্যা 30 পেয়ে গেছি। তার মানে আমাদের কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পারছো যে গণসংখ্যা নিবেশন সারণীটা কীভাবে তৈরি করতে হয়। আর এই যে পদ্ধতি শেখালাম এটা সবচেয়ে সহজ পদ্ধতি, কোনো ভুল হওয়ার বা মানে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। তো আমরা এই পদ্ধতিতে কী করবো, আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। ঠিক আছে, তো আমরা 3য় নম্বর টপিকসটাও শেষ করে ফেললাম যে কীভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়। তোমাদের যেহেতু এটা কাজে লাগবে একটু রেখে পাশে করতে পারি যে কি বলছে এটা, সারণী ব্যবহার করে গড় নির্ণয়। ঠিক আছে, তো গড় আমাদের গাণিতিক গড় বলতে পারে বা শুধু গড় বলতে পারে। তো আমরা কী করব, যে কোনো একটা বললে গাণিতিক গড় বা শুধু গড় বললে এই কাজটা করব। তো এবার আমরা আসি গড় নির্ণয় কীভাবে করতে হয়, পাশে শুরু করি আমরা। তো আমরা কি লিখবো, এখানে লিখবো গড় নির্ণয় প্রয়োজনীয় সারণী। গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, প্রয়োজনীয় সারণী। তো ঠিক আছে, তাহলে ছকটা তৈরি করতে হবে। এটা হয়তো কিছু অপশান বাড়তে পারে, তো দেখো কি কি বাড়তে পারে এখানে আমরা একটু খেয়াল করি। চার, আরেকটা লাগবে 5 এটা লেখার জন্য। তো প্রথমে আমাদের শ্রেণী ব্যাপ্তি যেটা আছে সেটা তো লিখতেই হবে। লিখলাম শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তারপরে শ্রেণী মধ্যমান, আমরা শুধু সংক্ষেপে লিখলাম মধ্যমানটা, মধ্যমান যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি বলা ইংরেজিতে যেটাকে, এটাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। আর এখানে গণসংখ্যা ইন্টু হচ্ছে মধ্য বিন্দু বা মধ্যমান, অর্থাৎ fi আর হচ্ছে xi, দুটার গুণফলটা এটা। ঠিক আছে, নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। তো দেখো এই পাশ থেকে আমরা সত্য তথ্য আছে নিয়ে ফেলি যে 50 থেকে 59, তারপরে 60 থেকে 69, 70 থেকে 79, তারপরে 80 থেকে 89 আর 90 থেকে 99। ঠিক আছে, তো এর মধ্যমানটা কীভাবে করব, আমরা জানি কোনো শ্রেণীর মধ্যমান করতে গেলে তার উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব, এখানে উচ্চসীমা কত আছে আমাদের 59 আছে, অর্থাৎ 59 যোগ করব কত 50, আমাদের আসে হচ্ছে 109 ভাগ হচ্ছে 2, ইকুয়াল টু আমাদের আসে 54.5, অর্থাৎ এটা হবে 54.5। যেহেতু ব্যবধান আমাদের 10 করে, তাহলে কি করবো, এর সাথে 10 যোগ করে এখানে লিখবো, তারপরে 10 যোগ করে এখানে লিখবো, তারপর 10 যোগ করে এখানে লিখবো, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা লিখতে থাকবো, বারবার এটা করবো না, কারণ করতে গেলে আমাদের অনেক সময় ব্যয় হবে। ঠিক আছে, তো আমরা কি করবো, এটা এরপরে লিখবো কি 54 পরে কত হবে 64.5, তারপরে কত 74.5, তারপরে 84.5, তারপরে হচ্ছে এটা 94.5। ঠিক আছে, তো এরপরে আমাদের গণসংখ্যা তো এখানে আছে, এখান থেকে নিতে পারি কত, প্রথম আছে আমাদের 3, তারপরে হচ্ছে 6, তারপরে 9, এটাও কি 9, তারপরে এখানে 3। তো আমরা কি করবো এখন fi xi, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ করে লিখবো এবং সবগুলো যোগ করে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে। তো আসো আমরা গুণ করে দেখি কত হয়। এটা 54.5 গুণ হচ্ছে আমাদের 3, তো এটা হচ্ছে 163.5, 163.5, এরপরেরটা 64.5 গুণ হচ্ছে কত 6, আর 387 হয়, এটা 387, তারপরে 74.5 গুণ হচ্ছে কত আমাদের 9, এটা হচ্ছে 670.5,
70.5, এরপরে 84.5 গুণ হচ্ছে এটাও 9, তাহলে হবে হচ্ছে 760.5। এরপরে 94.5 গুণ হচ্ছে কত 3, এটা হবে 283.5, 283.5। টোটাল করলে আমাদের কি লিখবো, এটাকে সামেশন FI XI লিখবো। যোগ করলে আমাদের আসে তো যোগ হচ্ছে 760.5 যোগ 670.5 যোগ 300 কত 87 যোগ হচ্ছে কত 163.5, টোটাল হচ্ছে 2265। আমাদের টোটাল হচ্ছে 2265, অর্থাৎ 2265। আর এখানে আমরা এন তো জানি আমাদের ছিল কত 30, ঠিক আছে। তাহলে FI XI পেয়েছি এবং টোটাল গণসংখ্যা n পেয়েছি। তো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র ছিল কি, অতএব গড় যেটাকে আমরা x বার দ্বারা প্রকাশ করে ফেলি, গড় ইকুয়াল টু সূত্র ছিল কি সামেশন FI XI বাই হচ্ছে n। যেখানে গত ক্লাসে বলেছিলাম FIটা হচ্ছে আয়তম শ্রেণীর গণসংখ্যা, XI হচ্ছে আয়তম শ্রেণীর মধ্যমান। তো এই মানটা আমরা পেয়ে গেছি। তো কত হবে এটা 2265 ভাগ হচ্ছে n হচ্ছে 30 ইকুয়াল টু কত হবে আমাদের ভাগ হচ্ছে 30 ইকুয়াল টু 75.5। এত প্রায় লিখবো যেহেতু আমাদের এখানে দশমিক এসে গেছে, ঠিক আছে। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা গড় করে ফেললাম। এরপর আমাদের পরবর্তী যে টপিকসটা আছে সেটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এটা কোত্থেকে করবো, আমরা এই সারণী ব্যবহার করেই করব। অর্থাৎ আমাদের যে সারণী এখানে আছে এখান থেকে কিছু তথ্য নেব, নেওয়ার পরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা সেহেতু আমরা কি করব, এটাকে মুছে ফেলি, ফেলার পরে এখানে আমরা করি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের ছক করতে হয় এবং সেই ছকটাতে অতিরিক্ত কিছু জিনিস আছে, সেটা হচ্ছে একটা ধাপ বিচ্যুতি আছে, এটাকে ইনক্লুড করতে হবে এখানে। তো ধাপ বিচ্যুতি কি এটা আমি পরে বলতেছি। তো লিখে আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তোমাদের শ্রেণী ছিল 5টা। তো দেখি আমরা শ্রেণীটা করে নিই। 3 4 5 1 2 3 4 5 আর একটা লাগবে আমাদের লেখার জন্য। তো প্রথমে আমাদের কি শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। তারপরে মধ্যমানটা এখানেও লাগবে, মধ্যমানটা, ঠিক আছে। তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, তারপরে ধাপ বিচ্যুতি ইনটু হচ্ছে গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইনটু হচ্ছে গণসংখ্যা পরেরটা। তো আমরা প্রথমে কি লিখবো, এটা লিখবো হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপরে কি বলেছিলাম মধ্যমান, ওই আগের মতোই, কিছুটা শুধু একটা অপশন অতিরিক্ত আছে এখানে। তারপরে হচ্ছে এখানে গণসংখ্যা, গণসংখ্যাটাকে আমরা FI দ্বারা প্রকাশ করি। তারপরে এটা ধাপ বিচ্যুতি, আচ্ছা একটু লিখেই ফেলি ছোট করে, জায়গা যেহেতু কম। ধাপ বিচ্যুতি এটাকে UI দ্বারা প্রকাশ করা হয়। UI ইকুয়াল টু হচ্ছে XI মাইনাস A বাই হচ্ছে H। সূত্রটা হচ্ছে কি, আমি একটু পাশে লিখতেছি। ধাপ বিচ্যুতির সূত্রটা হচ্ছে UI ইকুয়াল টু হচ্ছে XI মাইনাস A বাই হচ্ছে H, যেখানে
এক্স আইটা হচ্ছে শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে আনুমানিক গড়, আর এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে এফ আই ইউআই অর্থাৎ ধাপ বিচ্যুতি, আর হচ্ছে গণসংখ্যাটা গুণফল এইটা। ঠিক আছে, তো দেখো আমরা শ্রেণীবদ্ধ আগে থেকে জানি, ওখান থেকে নিয়ে নিব কত, এটা হচ্ছে 50 থেকে 59, তারপরে 60 থেকে 69, 70 থেকে 79, তারপরে 80 থেকে 89, আর লাস্টে 90 থেকে 99। মধ্যমান তো আগে থেকে জানি, এখান থেকে লিখতে পারি আমরা। আর যদি করা না থাকে তাহলে কোনো অঙ্কে যদি না আসে তাহলে কী করবো, আমরা ওইভাবে বের করে নেব যে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এখানে কত হবে, এখানে হবে 54.5, তারপরে হচ্ছে এটা 64.5, তারপরে এটা 74.5, এটা হচ্ছে 84.5, এটা হচ্ছে 94.5। গণসংখ্যা তো জানি আমরা, এখানে 3, এখানে 6, এখানে 9, এখানেও 9, এখানে হচ্ছে 3। তো এরপরে ধাপ বিচ্যুতি, এটা একটা বোঝার বিষয়, এটা আমরা অনেকেই বুঝি না বা মুখস্থ করে থাকি। তো সবাইকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলছি, সেটা হলো ধাপ বিচ্যুতি আসলে মুখস্থের জিনিস না, আমরা আগে থেকে শিখে আসছি। অনেকেই বলে যে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা ওই বরাবর 0 দিয়ে দিব, সামনে -1 -2 বা -3, নিচের দিকে +1 +2 +3। আসলে ব্যাপারটা এরকম নয়। এখানে আমাদের দেখো দুইটা মানই সর্বোচ্চ আছে, দুইটাই 9 আছে, তাহলে কোথায় আমরা 0 দিব, এখানে দিব না এখানে দিব, বিষয়টা আমাকে একটু খেয়াল করতে হবে। প্রথমে কি করব আমরা, এটা বোঝার জন্য মধ্যম মানে এই উপাত্তের মধ্যক কত, এটা তোমাকে আগে বের করতে হবে। তো যেহেতু এখানে আমাদের মধ্যক কি আছে, টোটাল গণসংখ্যা 30 আছে, 30টা যেহেতু আমাদের জোড় সংখ্যা, তাই না, তাহলে জোড় সংখ্যা হলে এর মধ্যক নির্ণয়ের সূত্র কী ছিল আমাদের, ছিল n+1/2 তম পদের মান। তাহলে 30 বাই কত, যোগ 1 বাই হচ্ছে 2, অর্থাৎ 31/2 মানে কত, 15.5 বা 15তম পদটা। আসলে এটা আমাদের সাজিয়ে লেখায় কিন্তু এখানে নাই। তাহলে কি করব আমরা, এটাকে একটু সাজিয়ে লিখে বের করলে সবচেয়ে ভালো হয়। তো আমাদের আরেকটা বিষয়, মধ্যক যেহেতু এখানে দুইটা মানে হতে পারে, আর এই অঙ্কের ক্ষেত্রে তুমি 0 যেখানেই ধরো কোনো সমস্যা নেই। আমি যদি ফার্স্টে এখানে 0 ধরি তাও অঙ্ক হবে, একই সেম রেজাল্ট আসবে, যদি এখানে 0 ধরি তাও আমাদের সেম রেজাল্ট আসবে। তো আমরা কি করব, দেখি একটু মানটা বসিয়ে দেখি যে এটা কোনটা হয় আমাদের। এটা হচ্ছে আমাদের কি, যদি এখানে আমরা অনুমানিক গড়টা ধরে ফেলি a, তাহলে কি হবে, সূত্রে বসিয়ে দেখি মানটা। এই যে এখানে সূত্র আমাদের আছে, ইউআইটা হচ্ছে কি xi, এখানে যেখানে xi যায় এটাও তাই কিন্তু, তার মানে কি হবে 74.5 বিয়োগ 74.5 ভাগ হচ্ছে 10, তার মানে কি 0/10 মানে কি আমাদের 0 হবে। সেই 0 হচ্ছে এখানে আমরা বসিয়ে নিলাম। যদি এটা আমরা এখানে ধরতাম তাহলে কি করতাম, এখানে আমরা 0 বসিয়ে দিতাম। ঠিক আছে, তো এটা পেয়ে গেছি। এবার আসো এই ঘরে তাহলে কিভাবে আমাদের -1 আসে সেটা একটু দেখবো আমরা। ঠিক আগের মতোই, যেহেতু আমাদের এটা এখানে কমন কত 74.5, তাহলে সর্বক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 74.5, এটা xi, এটা xi, এটা xi, এটা xi। তাহলে এখানে বসিয়ে দিই আমরা যে xi যেহেতু আমাদের এইখানে 64.5 বিয়োগ কত 74.5, তাহলে কি থাকে এখানে আমাদের -10 থাকে, আর নিচে হচ্ছে 10। এই যে কাটাকাটি করলে আমাদের কি আসবে, -1 আসবে, সেটা হচ্ছে এখানে -1। ঠিক একই রকমভাবে এই ঘরে যখন ধরবো xi-টা কত, এখানে 54 সামথিং হবে, 54.5, তার মানে কি বিয়োগ করলে এখানে কি আসবে আমাদের -20 আসবে। -20কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, -2 আসে। এই যে এটা হচ্ছে -2। ঠিক একই রকমভাবে যখন xi-টা এখানে ধরবো 84, তাহলে কত হয় দেখো, একটু খেয়াল করি আমরা। দেখো এখানে xi-টা হচ্ছে 84, অর্থাৎ ইউআই তাহলে কত হবে 84.5 বিয়োগ হচ্ছে 74.5, আর এখানে 10 তো আমরা জানি শ্রেণী ব্যবধান, তাহলে বিয়োগ করলে কত থাকে, এখানে 10 থাকে, 10 ভাগ কত 10 ইজিক্যাল টু কত হয় 1, অর্থাৎ এখানে আসবে কত আমাদের 1। ঠিক একই রকমভাবে তাহলে এখানে কি হবে, এটা চেঞ্জ করে ফেলি 94.5, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, হচ্ছে আমাদের 20 থাকে, ভাগ হচ্ছে 10 ইজিক্যাল হচ্ছে
2, অর্থাৎ এখানে 2 হবে। তাহলে মূল কথা হলো আমাদের মধ্যক নির্ণয়টা আগে সুন্দরভাবে করতে হবে এবং ওই বরাবর আমরা কি ধরবো, আনুমানিক গড়টা a ধরে নিব। নেওয়ার পরে ওই বরাবর 0 আর সামনের দিকে -1 -2, পিছনের দিকে -1 +1 +2। যদি আরও সংখ্যা থাকে আমাদের শ্রেণী থাকে আমরা বসিয়ে দিব। তবে মুখস্থের বিষয় না, যদি কখনো কেউ প্রশ্ন করে তাহলে আমরা এইভাবে এটাকে দেখে দিতে পারি। তো নিশ্চয় তোমাদের যদি আগে জানা না থাকে তাহলে বুঝতে পারছো এটা। তো আমরা আজকে নতুন হয়তো অনেকেই শিখলাম, সেটা হচ্ছে এই ধাপ বিচ্যুতি কীভাবে তৈরি করতে হয়। তো এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আছে আমাদের কি বলছে এফআই ইউআই। এফআইটা কি, ইউআইটা কি? এফআই হচ্ছে আমাদের গণসংখ্যা আর ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তো এই দুটো গুণ করলে কি হবে, আমাদের গুণ করলে 3 দুগুণ মাইনাসের কত 6, এটা কত হবে মাইনাসের এটাও 6। এরপরে 0 দিয়ে গুণ করলে কি হয়, এটা 0 হয়। এখানে কত 9 কে 9 আর এখানে কত 3 দুগুণ 6। তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমাদের কি দাঁড়ায়, সামেশান এফআই ইউআইটা। এটা আমরা অনেকেই যোগ করতে ভুল করি, অর্থাৎ প্লাসের গুলো এক দিয়ে করবো, মাইনাসের গুলো এক দিয়ে করবো, করার পরে যোগ বিয়োগ করবো, সিম্পল যোগ বিয়োগ। এটা আমরা অনেকেই ভুলে যায় আর কি। তাহলে দেখো এখানে 9 6 কত 15 হয়, এটা প্লাসের, আমাদের প্লাসের হচ্ছে 15। আর এখানে মাইনাসের কত 6 6 12। তাহলে যোগ বিয়োগ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন পড়ে বড়টা, অর্থাৎ প্লাসের কি থাকবে, এখানে 3 থাকবে, প্লাসের 3 থাকবে। তাহলে আমরা কি লিখবো, সামেশান এফআই ইউআইটা হচ্ছে প্লাসের 3, ঠিক আছে। আর মোট গণসংখ্যা এনটা তো আমরা জানি কত, আমাদের 30, এটা আগে থেকে করে আসতেছি। তো আমরা এফআইটা পেয়েছি, ইউআইটা পেয়েছি সামেশান 3, আর টোটাল গণসংখ্যা পেয়েছি কত 30 পেয়েছি। তো আমরা এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আমি আবারও লিখতেছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে, প্রত্যেক বছরই আসে ঘুরে ফিরে। তো সূত্রটা ছিল কি আমাদের, এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ, ঠিক আছে। নিশ্চয়ই আমরা এটা কি বুঝতে পারছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশান এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। তো দেখো সকল তথ্য আমাদের এখানে আছে, এর মানটা আমরা জানি, তারপরে এফআই ইউআইটা এখানে পেয়েছি, এনটা তো এখানে জানি, আর টোটাল আমাদের হচ্ছে এইচ হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমাদের এখানে আছে কত 10 ধরেছিলাম আমরা শুরু থেকেই। তো আসো তাহলে আমরা গড় নির্ণয় করে ফেলি, কত আসে। অতএব নির্ণয় গড় বা গড়ের সূত্রটা লিখে দিয়েছি, ওখান থেকে নিতে পারি আমরা। গড়টাকে এক্স বার দ্বারা প্রকাশ করলাম, ইজিক্যাল টু এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ, যেখানে এটা হচ্ছে আনুমানিক গড়, এফআই ইউআইটা হচ্ছে এফআইটা আয়তম শ্রেণীর গণসংখ্যা, ইউআইটা হচ্ছে কি আয়তম শ্রেণীর ধাপ বিচ্যুতি, এনটা টি টোটাল গণসংখ্যা, আর এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো আমরা মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে দিই। দেখো এটা কত পেয়েছি আমরা, 74.5 প্লাস সামেশান এফআই ইউআই কত 3, এনটা কত আমাদের 30 ইন্টু এইচটা কত আমাদের 10, ঠিক আছে। তাহলে কত আসে দেখো, 74.5 প্লাস উপরে উপরে গুণ হয়ে যায়, এটা উপরের সংখ্যা, তাহলে 3 10 কত হয়, এটা 30, নিচেও কত 30। তাহলে 30 থেকে 30কে ভাগ করলে কত আসে, 1 আসে আমাদের। 30 30 ভাগ করলে আমাদের 1 আসে, অর্থাৎ কত হবে 74 আর 1 হচ্ছে 75.5, এত প্রায়। এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের গড় নির্ণয়। তো এর আগে যখন করলাম শুধু গড়, তখনও কিন্তু আমাদের রেজাল্ট এসেছিল 75.5, এখন এসেছে একই জিনিস। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। এর চেয়ে সহজে তো আর করার কোনো টেকনিক আমার জানা নেই, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তো হয়তো কারো এইখানে একটু প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে করতেছি, তো এটা আমি আরেকটু রিভিউ করতেছি। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি কাকে বলা হচ্ছে, ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে
যে ইউআই ইজিক্যাল টু হচ্ছে এক্স আই মাইনাস এ বাই হচ্ছে এইচ। তো এক্স আইটা কি, এক্স আইটা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে আনুমানিক গড়, এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো কি বললাম, তো যেই বরাবর আমাদের মধ্যমান আছে সেইখানে কি করব আমরা, এটা ধরে নিব, ঠিক আছে। তো এটাকে যদি উপাত্তটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবো আসলে মধ্যমানটা এখানে আছে কি না, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এটাকে শুরু থেকে সাজিয়ে লিখার পরে আমরা ওই সূত্র প্রয়োগ করলে n+1/2 তম পদের মান বের করলে আমাদের এটা মানে এখানে আসবে, অর্থাৎ 70 থেকে 79 শ্রেণীতেই পাবো, অর্থাৎ এই শ্রেণীটা হবে আমাদের কি মধ্যমান। সেজন্য কি করেছি আমরা এখানে 0 ধরেছি। কেন 0 ধরলাম, এখানে এক্স আইটাও তা এটাও তাই, সূত্র আমাদের কি ছিল, ইউআই ইজিক্যাল টু হচ্ছে এক্স আই মাইনাস এ বাই হচ্ছে এইচ। তাহলে 74.5, আবার কি এটাও কি 74.5 বাই হচ্ছে এইচ, সরি এইচ হচ্ছে আমাদের 10। কারণ হচ্ছে কি এক্স আই মধ্যমান, যেটার মানটা কি 74.5, আর এটা কি আনুমানিক গড়, সেটার মান কত 74.5, এই জন্য এটা হয়েছে। তার মানে কি 0/10 ইজিক্যাল টু হচ্ছে 0, 0/সামথিং হলে 0 হয়, এই 0টা হচ্ছে এইটা, ঠিক আছে। ঠিক একইভাবে এক্স আইটা যেহেতু আমাদের এখানে আলাদা আছে, এটা 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 এটা, সেহেতু আমরা আগে উপর দিয়ে গেলে কি করবো, এখানে এক্সট্রাটা 64 ধরবো, তাহলে বিয়োগ করলে -1 থাকে, -1কে 10 থাকে আর কি, -10কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, -1 হয়। ঠিক একইভাবে এখানে 54.5 বিয়োগ 74 হলে কি হবে, মাইনাসের 20 হবে, 20টাকে 2 দিয়ে ভাগ করলে -2 হয়, সেই 2টা হচ্ছে এটা। ঠিক একইভাবে পিছনের দিকে এটা, নিশ্চয়ই বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের যে আজকে টপিক নিয়েছিলাম সবগুলাই আলোচনা করলাম। তো পরবর্তীতে আমাদের যে টপিকগুলো আছে, যেমন প্রসারক নির্ণয় আছে, তারপরে টোটাল গণসংখ্যা যদি জোড় হয় তাহলে সেখান থেকে মধ্য কীভাবে করতে হয়, বেজোড় হলে কীভাবে করতে হয় এটা দেখাবো। তাছাড়া আমাদের গ্রাফের কিছু বিষয় আসে, সেটা হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। তো আমি ইচ্ছা করলে এখান থেকে দেখাতে পারতাম, তো আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আজকে আর নয়, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন কিছু নিয়ে হাজির হব সামনে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো সেই কামনায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.